সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। আজকে আমাদের দুজন অতিথি আছেন যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এর মধ্যে একজন রাজনীতিতে সরাসরি আর একজন সাংবাদিকতায়। সাইদ আবদুল্লাহ ফ্রিল্যান্স সাংবাদিক, মানবাধিকার কর্মী, তার এখন এই মুহূর্তের পেশা হচ্ছে সাংবাদিকতা। আর মনিরা শারমিন রাজনীতিতে যোগ দিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। স্বাগত জানাচ্ছি দুজনকেই। কাকে দিয়ে শুরু করব? লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট, ওকে। কেমন লাগছে? জি, ভালো। রাজনীতিতে রাজনীতি তো আসলে একেবারে খুব ভালো মন্দ এভাবে ডিফাইন করা যায় না, এটার একটা গ্রে এরিয়া আছে, কখনো ভালো কখনো মন্দ। এবং রাজনীতিতে ভালো মন্দ সম্পর্কিত হওয়া দরকার আসলে দেশের স্বার্থে, এবং দেশ কেমন চলছে, রাজনীতিবিদদের সেই সাথে ভালো মন্দ থাকাটা পরিবর্তন হয়। মানুষ কেমন থাকছে সেটার সাথে আসলে রাজনীতিবিদদের যে সম্পর্ক, সেটাতে তাদের আসলে ভালো মন্দ থাকাটা পরিবর্তন। বলছেন যে গ্রে এরিয়াটা কি? গ্রে এরিয়া আসলে কখনো ভালো কখনো মন্দ, কারণ ওই যে যেটা বললাম যে দেশের পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে রাজনীতিবিদদের ভালো মন্দ থাকার আসলে ডিপেন্ড করে অনেকখানি। আচ্ছা, তাই নাগরিক পার্টিতে জয়েন মানে যুক্ত দায়িত্ব পাওয়ার পর আপনার প্রথম কাজ কি ছিল, বা এখন কি কাজ করছেন? জাতীয় নাগরিক পার্টিতে প্রথমত যুক্ত হওয়ার পরে আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি, এবং সেই জায়গা থেকে যেটা দলের যদি বলি যে পার্টি লাইন ঠিক করা এবং স্বাভাবিকভাবেই পলিসির জায়গাটা দেখা, এই জায়গাতেই মূলত কাজ করছি। এবং সংস্কার সমন্বয় যে কমিটিটা আছে, যারা ঐকমত্য কমিশনের সাথে সমন্বয় করছে, সেই কমিটির আমি সদস্য। তো সেই জায়গা থেকে সংস্কার সমন্বয় কমিটির সাথে কাজ করছি। এবং আর যদি বলি স্বাভাবিকভাবেই সাংগঠনিক কাজ তো আছে, স্বাভাবিকভাবেই নতুন রাজনৈতিক দল হিসেবে কিন্তু প্রত্যেকেই যারা আছেন তাদের নিজেদের সাংগঠনিক কাজগুলো আছে। এবং নিবন্ধনের জন্য, যেহেতু আমাদের 22 তারিখে নিবন্ধনের শেষ তারিখ, তো নিবন্ধনের জন্য আসলে প্রত্যেক নেতাকর্মী আসলে খুব এখন আমাদের ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে। তো এইভাবে করেই সময় যাচ্ছে। চলমান রাজনীতিকে আপনি কিভাবে বর্ণনা করবেন? এখন যে রাজনীতি আছে, এই রাজনীতিকে মানে জাতীয় নাগরিক পার্টির যদি জিজ্ঞেস করা হয় যে নাগরিক পার্টি কিভাবে দেখছে, আপনি কিভাবে দেখছেন? দেখেন, চলমান রাজনীতি বলতে আমরা এই মুহূর্তে যেই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আছি, সেই পরিস্থিতি তো আসলে এর আগে আমরা কখনো ছিলাম না। এই সময়টা একটি স্পেশাল সময়, এবং এই সময়ে আমাদের স্বাভাবিকভাবে আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আমরা আন্দোলন করেছি, এবং মানে আমরা ছাড়াও সারা দেশের মানুষেরই অনেক প্রত্যাশা দেশকে নিয়ে। আমি যদি বলি, যেই মানুষগুলো ভাবা বন্ধ করে দিয়েছিল এই দেশের আর কোনো পরিবর্তন হবে না, এই কথাগুলো যাদের মুখ থেকেই এসছিল, সেই মানুষগুলোর কিন্তু মনের মধ্যে একটা বড় ধরনের আন্দোলন তৈরি হয়েছে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে। সকলেই দেশটাকে নিয়ে আবার নতুন করে ভাববার একটা অবকাশ পেয়েছে, এবং নতুন করে ভাববার শুধু অবকাশ না, দেশের যে একটা পরিবর্তন হবে এই আশাটা কিন্তু তারা এই আন্দোলনের মধ্যে দিয়ে, অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা দেখেছে। সুতরাং এখানে প্রত্যাশার একটা যত বড় প্রত্যাশা, এবং সেই জায়গা থেকে আবার যখন প্রত্যাশার সাথে আমরা বাস্তবের একটা বড় ধরনের ফারাক দেখি, সেখানে আসলে আমাদের হোঁচট খেতে হয়, এবং সেখানে আমাদের হতাশাও অনেক বেশি। তো ধন্যবাদ। জি, সাইদ আবদুল্লাহ, আপনি তো সমন্বয়কের দায়িত্ব নেননি, নাগরিক পার্টিতেও যোগ দেননি, কিন্তু কেন? আমার কাছে মনে হয়েছে রাজনীতিটা বিভিন্ন ক্যাটাগরিতেই হতে পারে। রাজনীতি মানে শুধু একটা দলের ভেতরেই যেতে হবে, ব্যাপারটা তো এইরকম না। যে অনেক গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা দেখা যাচ্ছে, কেউ মনেই করতে পারে যে ও গণ অভ্যুত্থানের সাথে যারা সম্পর্কিত তাদের সবাইকে কি এনসিপিতেই যুক্ত হতে হবে কিনা। আমি এটা মনে করি না, কারণ এই আন্দোলনটা ছিল ছাত্র জনতার আন্দোলন। শুধুমাত্র ছাত্রর আন্দোলন হলে সফল হইতো না। আবার ছাত্ররাই স্টার্ট করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের আর্জ অনুভব করে স্ট্র্যাটেজিক অবস্থান নিয়ে তারাও কিন্তু যুক্ত হয়ে গেছে, এবং স্যাক্রিফাইসের জায়গাটা সবারই আমি মনে করি যে সমান স্যাক্রিফাইসের জায়গাটা ছিল, এবং তার অবস্থার জন্যই আমরা একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশটা পেয়েছি।
পাওয়ার পরে আমি সবসময় একটা ঘটনা, আমি যখন বইপত্র পড়ি একটা জিনিস আমার কাছে তারা দেয় সবসময়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হলো, এটা ছিল একেবারে বাংলাদেশের আমজনতার যুদ্ধ, আমজনতার আন্দোলন। কিন্তু ঠিক তার পরবর্তী সময়েই একটা দল আওয়ামী লীগ এই আন্দোলনটাকে এমনভাবে ক্যাশ করলো অ্যাজ ইফ মুক্তিযুদ্ধটা শুধু আওয়ামী লীগের লোকজনই করেছে আর অন্য যারা করেছে তারা কেউই না। এটা করতে গিয়ে তারা চেতনার ব্যবসাটা শুরু করলো এবং আলটিমেটলি ওই চেতনা শব্দটা শুনলেই এখন মানুষের কাছে কিন্তু নেগেটিভ একটা ভাইব তৈরি হতো অতীতে। তো এই জন্যই আমি বলি যে গণ অভ্যুত্থানের জায়গাটা সবসময় ছাত্র জনতারই থাকা উচিত। এটা কারো কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্ব যাতে না হয় এই ব্যাপারটাও নিশ্চিত করাটা জরুরি। সেটা কিভাবে হবে? সেটা ব্যাপারটা হলো প্রত্যেকের জায়গা থেকেই করবে। যে এনসিপি যারা আছে, মনিরা শারমিন আপারা যারা আছেন, প্রত্যেকেরই বলা উচিত যে এটা ছাত্র জনতার আন্দোলন। বিএনপির জায়গা থেকে বলা উচিত হ্যাঁ আন্দোলনটা ছাত্ররা যেমন শুরু করেছে একই সাথে আমরা সবাই পার্টিসিপেট করেছি। বিএনপি বলি, জামাত বলি, বাম ডান অন্য যে ধরনের দলই বলুক, প্রত্যেকে যদি এই জায়গাটা মেনে চলে এবং আরেকটা চেতনার ব্যবসাটা না ঘটায়, তাহলে যেটা হবে দেখা যাবে যে এই জায়গাটা সলিড একটা জায়গায় পরিণত হবে। আদারওয়াইজ দিন শেষে মানুষ যদি এই নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করে, লেটস সে কেউ বলে উঠলো যে এইটা গণ অভ্যুত্থানের দল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা হয়তোবা তাদের একটা ফ্র্যাকশন মিরপুরে ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করছে, দেখা গেল যে কোনো পদ বাণিজ্য করছে, কোনো কিছু করছে, তাহলে দেখেন গণ অভ্যুত্থানের সাথে কিন্তু এটা সম্পর্কিত না। কিন্তু ওই ইন্ডিভিজুয়াল যারা অংশ গণ অভ্যুত্থানকে ব্যবহার করে এটা করছে, দিন শেষে আরেকজন মানুষ টুক করে বলে উঠতেই পারে তাহলে তো এই কি গণ অভ্যুত্থানের চেতনা। এইভাবেই কিন্তু ব্যাপারটা নষ্ট হয়। অতএব এইটাকে ক্যাশ করা উচিত না, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং রাজনীতির জায়গা থেকে যদি বলি, রাজনীতিটা যেটা হওয়া উচিত, শেখ হাসিনা পতন হওয়ার আগ পর্যন্ত এক ধরনের রাজনীতি ছিল, তার পরবর্তীতে আমার কাছে মনে হয় যে খুবই চমৎকার একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি বলছি না যে হয়ে গেছে, সম্ভাবনা তৈরি হচ্ছে এই কারণে, কারণ আমার বিজ্ঞ সহ আলোচক আপু, বিশ্ববিদ্যালয়ের বড় আপু আমার ছিলেন, তাদের মতো মানুষ এই যে রাজনীতিতে আসতে ইন্টারেস্টেড ফিল করছে, এটা কিন্তু রাজনীতির জন্য আমার কাছে মনে হয় একটা হোপফুল থিং যে স্মার্ট মানুষজন রাজনীতি করতে আগ্রহী হচ্ছে। একই সাথে আমাদের আর একটা জিনিসও মাথায় রাখাটা দরকার যে রাজনীতি শেখ হাসিনা এমন জায়গায় রেখে গিয়েছিল যে জায়গায় জেন্টলম্যানস এগ্রিমেন্ট নামের কোনো কিছু ছিল না। যেমন রাজনীতি আর আইন দুইটা খুবই পাশাপাশি চলে, মাঝে মাঝে কনফ্লিক্টিং ইস্যুও তৈরি হয়, কিন্তু অনেক সংকট আছে আপনি শুধুমাত্র আইন আদালত বিচার সালিশ দিয়ে রাজনৈতিক সংকট দূর করতে পারবেন না। সেই ক্ষেত্রে যেটা দরকার হয় আলোচনার টেবিলে বসার দরকার হয়। আমরা যখন ছোটবেলায় ছিলাম আমরা ক্ষণে ক্ষণেই দেখতাম অমুক দলের মহাসচিব তমুক দলের মহাসচিবরা ঘন ঘন বসতো, একসাথে চা খাওয়ার মতো পরিবেশটা ছিল। কিন্তু বিগত 15 বছরে এই পরিবেশটা যে মুহূর্ত থেকে নষ্ট হয়ে গেছে, ততদিনে কি হয়ে গেছে, এই রাজনীতিটাকে এমনভাবে কোর্ট কাচারির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, রাজনীতি আর আলোচনার টেবিলে ছিল না। বহুদিন পরে আমার কাছে মনে হলো অনেক 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 বছর পরে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর দিয়ে যখন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে বসলেন এবং বসার পরে কিছুটা অনিশ্চয়তা কেটে যাওয়ার মতো যে সম্ভাবনা দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় যে এটার একটা রাজনীতিতে অনেক বড় একটা প্রোগ্রেস, দিস ইজ জেন্টলম্যানস এগ্রিমেন্ট। এবং অনেক বছর পরে আলোচনার টেবিলে বসে যে কোনো সংকট দূর হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, সেই পরিবেশও রাজনীতিতে ব্যাক চলে এসেছে। অনেক সংকটের জায়গা আছে যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, পাল্টা মত থাকবে, কারো অভিমান থাকবে, কোনো কিছু থাকবে, ঐক্যমতের আলোচনা চলতে থাকবে, বিভিন্ন মত থাকবে, কিন্তু সলিউশনের পথটাও যে আগাচ্ছে, আমি এটাকে মনে করি এ রে অফ হোপ, এবং সেটা আমাদের বাংলাদেশের রাজনীতিতে ভালো একটা সময়ের সূচনা তৈরি হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। মনিরা, আপনি লন্ডন বৈঠকের কথা বললেন, তা আপনি কিভাবে দেখেন লন্ডন বৈঠকটাকে? দেখেন, আমরা কিন্তু ওই যে সাদ আব্দুল্লাহ যেটা বললেন সেটা হচ্ছে গত 15 বছরের রাজনীতিতে আপনি কখনো যখনই টেলিভিশন আমরা খুলতাম তখনই কিন্তু মানে যারা প্রতিপক্ষ বা অন্য দল আর কি বিপরীত দলের মানে এক ধরনের গালাগাল শুনেছি, এবং একদম মানে কুৎসা রটনা থেকে শুরু করে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে এমন হেন কোনো পদ্ধতি নাই যেখানে আসলে অন্য পক্ষটাকে একেবারে অপমান অপদস্থ করার ব্যাপারটা। দেখেন, রাজনীতিতেও জেন্টলম্যানস এগ্রিমেন্ট এই জিনিসটা কিন্তু আমরা বহু বছর দেখিনি। সেই জায়গা থেকে লন্ডন বৈঠকটা আমরা খুবই ইতিবাচকভাবে দেখি, এটাই হওয়ার কথা। এবং স্বাভাবিকভাবেই কিন্তু আপনাদের দল তো ভিন্ন মত পোষণ করেছে, বলছি এটার কারণ কি? বলছি সেটা হচ্ছে দেখেন, এইখানে যখন
প্রধান উপদেষ্টা তিনি কিন্তু সকল রাজনৈতিক দলের যারা প্রধান তাদের কিন্তু সকলের সাথেই বসছেন এবং বারংবার বসছেন এবং একটা ঐক্যমত একটা সেন্টার পয়েন্টে আসার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে তারেক রহমানের সাথে বসাটা কিন্তু খুবই জরুরি ছিল এই মুহূর্তে। তো সেই যদি বিষয়টা বলি যে সেই বিষয়টা আমরা খুবই ইতিবাচকভাবে দেখি এবং এটা কিন্তু আমরা জানিয়েছি। তবে অনেক ক্ষেত্রে মনে হয়েছে আমাদের যে বিচার এবং সংস্কার এবং নির্বাচন এই তিনটা বিষয় তো আসলে আমরা বলছি বারবার করে যে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট এবং এই কাজগুলো তার করে যেতে হবে, এটা কিন্তু এই সরকারের দায়বদ্ধতা এই মুহূর্তে এই স্পেশাল সময়ের জন্য। সেখানে যখন বৈঠকে আলোচনায় নির্বাচনের তারিখটা অনেক বেশি গুরুত্ব পেয়ে যায় বলে আমাদের মনে হয়েছে, সেই বিষয়টাতে আমরা আসলে দ্বিমত পোষণ করেছি যে শুধু নির্বাচনের তারিখটাই কি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, এখানে আসলে আরো অনেক বিষয় নিয়েই তো আসলে আলোচনার ব্যাপার ছিল। এবং দেখেন আমরা কিন্তু নির্বাচনের তারিখের কথা যখন বলেছেন তারেক রহমান যে ফেব্রুয়ারি ঠিক না, উনি বলেছেন আসলে মানে রমজানের আগে করা যায় কিনা। প্রধান উপদেষ্টার কথাটা যদি রিপ্লাইটা যদি শোনেন আমি কিন্তু এর মধ্যে কোনো ডিসক্রিপেন্সি পাইনি, কারণ উনি কিন্তু বলেছেন আমি অলরেডি ঘোষণা করেছি এপ্রিলের প্রথমার্ধে, কিন্তু যদি বিচার কন্ডিশনাল এখানে একটা আছে, সেটা হচ্ছে বিচার এবং সংস্কারের বিষয়টি যদি আসলে অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারি সেক্ষেত্রে একটা চিন্তা করা যেতে পারে। সুতরাং এই জায়গায় যেহেতু কন্ডিশনাল এবং আমার কাছে কিন্তু প্রধান উপদেষ্টার কথায় কোনো ডিসক্রিপেন্সি আমি পাইনি অন্তত। কিন্তু মানে জামাত তো বলছে যে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন। না দেখেন, এইটা জামাতের পক্ষ থেকে বলার একটা কারণ হতে পারে এটা যে নির্বাচন এই কনসার্ন থেকেই হতে পারে যে এই আরেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এসেছে যে দেশের বাইরে গিয়ে নির্বাচনের আলাপটা করা এবং শুধু নির্বাচনটা নিয়ে এত আসলে জোর দেওয়ার আসলে প্রেক্ষাপটটা কি হতে পারে। সুতরাং এই জিনিসগুলো আসলে জনমনে একটা কনফিউশন তৈরি করেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের কনফিউশন তৈরি করেছে, প্রশ্নবোধক অনেক কিছু তৈরি করেছে। তো সেই জায়গা থেকে একটা কনসার্ন আমাদেরও ছিল এবং এই জায়গায় আমার মনে হয় যে আসলে আমরা বলছিলাম যে দেখেন নির্বাচনের তারিখের ব্যাপারটা, আমরা নির্বাচনের তারিখটা আসলে বলছিলাম যে সংস্কার এবং বিচারের একটা অগ্রগতি। তো সংস্কারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে জুলাই ঘোষণাপত্রের কথা তো আমরা বহুদিন ধরেই বলছি, সেটা সরকার দায়িত্ব নিয়েছে, সেখান থেকে আসলে এখন অনেকখানি নিশ্চুপ। আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলার চেষ্টা করছি ঘোষণাপত্র হতেই হবে এবং জুলাই সনদটা জুলাই মাসেই হতে হবে। সুতরাং এই জুলাই সনদটার মাধ্যমে কিন্তু আমরা যেই নতুন বাংলাদেশের কথা বলছি, যেই আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দল দেখেন ঐকমত্য কমিশনের কাজ সেখানে আসলে সমন্বয় কমিটিতে কাজ করার ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের এই যে সংস্কারমুখী ব্যাপার এটা কিন্তু অভূতপূর্ব এবং এখানে কিন্তু অনেক দলেরই আসলে অনেক বিষয়ের দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রত্যেকেই যখন আসলে তাদের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড রকম আন্তরিকতা আমরা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু এই বিষয় নিয়ে একবার না দুইবার না বেশ অনেকবার বসেছে। সুতরাং সংস্কারের বিরোধী কেউ নয়, আমরা এটাই বুঝতে চাই। কিন্তু যখন সংস্কারটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং দেখেন এই সময়ের জন্য সংস্কার এবং বিচারটা যতটা না গুরুত্বপূর্ণ, নির্বাচনটাকে আমরা যদি বলি যে এই মুহূর্তে এতটা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সেখানে আমাদের একটা দ্বিমত আছে যে নির্বাচনকে এই মুহূর্তে যদি জুলাই সনদটাকে আমরা সামনে আনতে পারি। 10 মাসে কতটুকু সংস্কার হলো? সংস্কার অবশ্যই হয়েছে, সংস্কারের অগ্রগতি হয়েছে। সেটা হচ্ছে আমরা এতগুলো রাজনৈতিক দলগুলোকে কিন্তু আসলে আমাদের ঐকমত্য কমিশন বারবার বসেছে, তাদের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি প্রস্তাব নিয়েছে। এখন যেটা করছে তারপরে তারা একটা চার্টার বানিয়েছে, সেখানে আসলে কোন কোন বিষয়ে তারা একটু ছোট করে এনেছে প্রত্যেকটা প্রস্তাব, সবগুলো প্রস্তাব থেকে। সেখান থেকে আসলে এখন বলছে আরও একটু কনসাইজ হয়ে জুলাই চার্টার হবে, সনদ হবে। তো সেই জায়গাতে আমার মনে হয়েছে যে সংস্কারের ক্ষেত্রে তো আসলে প্রত্যেকেই কাজ করছে, প্রত্যেকটা রাজনৈতিক দল কাজ করছে। সর্বশেষ যেটা আপনাদের মানে আজকেই আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ঐকমত্য কমিশনে সব দলের অংশগ্রহণ নেই। সব দলের ঠিক না, সব পক্ষের বলা হয়েছে। জি, এখন এইখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আমরা যারা আসলে এই রাষ্ট্র নিয়ে চিন্তা করি এবং এই অভ্যুত্থানের কথা সায়েদ আব্দুল্লাহ খুবই কারেক্টলি একটা জিনিস বলেছে যে সবচেয়ে বেশি ইগনোরড সবসময় হয় কিন্তু সাধারণ জনগণের রিপ্রেজেন্টেশনটা আসলে ঐকমত্য কমিশনে কোথায়? এখানে সকল রাজনৈতিক, আপনি যদি বলেন যে এখানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই অভ্যুত্থান করেছে, সেটা তো সাধারণ জনগণ কিভাবে ডিসাইড করবে? এখানে হচ্ছে
হচ্ছে দেখেন অনেক পেশাজীবী সংগঠন ছিল অভ্যুত্থানে, এই আন্দোলনে ছাত্ররা যেরকম ছিল, বিভিন্ন রাজনৈতিক দল যেরকম ছিল, বিভিন্ন পেশাজীবী সংগঠন ছিল, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছিল, সকলেই ছিল। সুতরাং একটা সমন্বিত জায়গা থেকে এই অভ্যুত্থান হয়েছে, না হলে কিন্তু এটা সম্ভব না। সুতরাং এই রিপ্রেজেন্টেশনগুলো, বেশ কিছু রিপ্রেজেন্টেশন কিন্তু ঐকমত্য কমিশনে অনুপস্থিত। সেই জায়গা থেকে আসলে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সকল পক্ষের রিপ্রেজেন্টেশন নেই। তো আমরা আসলে নির্বাচনের কথা যেটা বলছি, যে নির্বাচনের তারিখটা এই মুহূর্তেই গুরুত্বপূর্ণ আমরা ভাবছিলাম না, কারণ অন্তত জুলাই মাসে জুলাই চার্টারটা হওয়ার পরে যদি এটা হতো তাহলে সকল মনোযোগ, এখন যেরকম নির্বাচনের কথা বারবার করে আসছে, তো সকল মনোযোগ আমরা চাইনি যে শুধুমাত্র নির্বাচন হোক এবং সংস্কার এবং বিচারটাও আসলে তার থেকেও গুরুত্ব পাক এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে সাইদ আব্দুল্লাহ। মনিরা কিন্তু অনেকগুলো বিষয়, জি, এই প্রত্যেকটা প্রসঙ্গ নিয়েই আমি একটু টাচ করব। সবার আগে আমি কয়েকটা রেফারেন্স নিয়ে যদি একটু কথা বলি, যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি করতে হয় তার রোডম্যাপ অনেক আগে থেকে দিতে হয়, অনেক আগে থেকে। বরং ইলেকশন কমিশনের অতীতের যদি আমরা ডাটাগুলো নিয়ে আমরা কাজ করি, সামনে যদি লেটসে জুন মাসেও যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন যদি জুন মাসেও করতে চাইতেন, ইয়েট এই রোডম্যাপটা অনেক আগের থেকেই দিতে হয়। অতীতে এমন দেখা গেছে অনেক সাধারণ নির্বাচনের রোডম্যাপ 1.5 বছর আগের থেকেও ঘোষণা করা হয়েছে। তো সেটা যদি প্রস্তুতি নিতে হয়, আমার কাছে কেন যেন মনে হয় না এপ্রিলে ইলেকশন হোক বা ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, রোডম্যাপ দেওয়ার কারণে বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হবে এটা আমি মনে করি না। তখন হইতে পারে যদি সরকারের নিজেরই ক্যাপাসিটি না থাকে বা তাদের নিজেদেরই ইচ্ছাই না থাকে যে বিচার করবে না, তখন বিভিন্ন XYZ এক্সকিউজ তৈরি করাই যায় যে এটার কারণে বিচার করতে পারি নাই, ওইটার কারণে বিচার করতে পারি নাই। আমার কাছে মনে হয় যে এটা সরকারের ইনক্যাপাসিটি হইতে পারে। আরেকটা যেটা ব্যাপার, মনিরা শারমিন আপা খুব কারেক্টলি বলেছেন যে ইলেকশনের রোডম্যাপ ঘোষণার সাথে জুলাই চার্টারের কথা বলি বা যে কোনো ফ্রন্টেই, যে জুলাইয়ের যদি কোনো কিছু আমরা বলি যে একটা সনদ হবে, কোনো কিছু হবে, সেই জায়গাতে আমার ব্যক্তিগত অভিমত হলো যে জায়গাটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত সেটা হলো বিচার প্রক্রিয়া। কারণ এই যে এতগুলো বছরে যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেটা এসেছে, আমরা যদি কয়েকটা জায়গায় প্রিসাইজলি দেখি, মানুষকে একেবারে অস্ত্র হাতে খুন করার কালচার গড়ে উঠেছে, মানুষকে গুম করা হয়েছে এবং গুমটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে। আরেকটা ব্যাপার হলো প্রাতিষ্ঠানিকভাবে ভোটহীনতার কালচারটাকে প্রমোট করা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম এইটাকে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে এনফোর্স করা হয়েছে। মনিরা শারমিন আবার মনে থাকার কথা, লাস্টের 5 বছর শেখ হাসিনা দেখতেন, শেখ হাসিনাও কিন্তু বছরের পর বছর তারও কিন্তু একই স্টেটে ছিল না, তারও কিন্তু রূপ পরিবর্তন করেছে। কখনো সে হেফাজতে ম্যাসাকার চালিয়ে দিয়েছে হেফাজতের বৈঠকের উপরে, কখনো সে দেখা গেছে যে পুলিশ দিয়ে নিপীড়ন চালাচ্ছে, কখনো গুম করেছে। লাস্টের কয়েক বছরে তার যে ট্রেন্ড ছিল সেটা হলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছু নিয়ে যাও, কারণ জানতো যে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে বিচারপতিরা বসে আছে তারা নিজেরাই নিজেদেরকে বলতো শপথবদ্ধ রাজনীতিবিদ। সো এই প্রেক্ষিতে তার কিন্তু পাপের মাত্রা বিভিন্ন লেভেলে ছিল। এই বিচার প্রক্রিয়াটা চলমান রাখার জন্য আমার মনে হয় যে আস্থার সংকট রাজনৈতিক জায়গা থেকে খুব একটা আছে বলে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় নাই। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কথা যদি বলি, তারেক রহমান অনেক আগেই পাবলিক স্টেটমেন্ট দিয়েছে, আমি যদি তাকে কোট করি, যে এই সরকার বিচার ব্যবস্থা চালাতে থাক, যদি নাও করে আমাদের সরকার যদি আসতে পারে জনগণের ভোটে আমরা বিচার ব্যবস্থাকে কন্টিনিউ করব। সো এই কমিটমেন্টের পর ভিত্তি করে আমি চাই বিএনপি, জামাত, এনসিপি সবাই একসাথে একটু বসুক, যে এই জায়গাটা অন্তত যাতে ঠিক থাকে, যে আমরা একটা চার্টার বানাই বা কোনো কিছু বানাই, সেই জায়গায় বিচার ব্যবস্থাটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে চলতে পারে। এবং একই জায়গায় মতি ভাই আমার আরেকটা সংকটের জায়গা মনে হয়, বিচার ব্যবস্থাটা কখনোই এমন ভাবে করা উচিত না যাতে বাইরে থেকে দেখে মনে হয় ইঞ্জিনিয়ার একটা বিচার ব্যবস্থা চলছে। লেটস সে একটা হত্যা মামলা, আমাদের রামপুরাতে একটা হত্যা মামলা হলো, এই হত্যা মামলার আসামি করা হলো 300-400 জনকে, এমন মানুষকে আসামি করা হলো যে ওই মুহূর্তে বাংলাদেশে ছিল না। যেমন কিছুদিন আগে বাংলাদেশের একজন নায়িকা, তার বিভিন্ন দোষ ত্রুটি থাকতে পারে, সেটা আমাদের আলোচনার বিষয় না, আমি ওই আলোচনায় টানছি না। আমি যে জায়গাটা ফোকাস করার চেষ্টা করছি, উনি এই টাইমে দেশেই ছিলেন না, আন্দোলনের পক্ষে উনি অনেকগুলো স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু উনাকে যে মামলায় গ্রেপ্তার করা হলো, অনেক লম্বা একটা সিরিয়ালের পরে উনি মামলার আসামি, কিন্তু উনাকে গ্রেপ্তার করার পরে আগের দিন উনাকে জামিন দেওয়া হইল না, সমালোচনা শুরু হলো, পরের দিন হঠাৎ করে আবার জামিন দিয়ে দেওয়া হলো। ইন দ্য মেন টাইম স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য, এই বক্তব্যটা নিয়ে আমার কাছে মনে হলো যে অনেক আলোচনার জায়গা ছিল, কিন্তু অনেকেই আলোচনাটা করেননি। ইনারা তো শপথ নিয়ে ওই পদে বসেছেন, শপথ নেওয়ার সময় ওনাদের কিন্তু একটা শপথ নিতে হয়, আবেগ বা বিরাগের বশবর্তী হইয়া ওনারা কোনো কাজ করবেন না। তো ওই নায়িকাকে যখন উনি দেশেই ছিলেন না, এই সময়ের একটা হত্যা মামলায় গ্রেপ্তার করা হইল এয়ারপোর্ট থেকে, পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিল,
যদি না ধরতাম তাহলে তো বলতেন ছেড়ে দিলাম কেন। তো উনি কি আবেগ বিরাগের বশবর্তী হইয়া উনি কাজ করছেন? এইটা করা উচিত ছিল না, কিন্তু দেখেন এই প্রশ্নটা কেউ করে নাই। সো বিচার ব্যবস্থার কথা যদি বলি এবং সংস্কারের যে আলাপ, সংস্কারের ব্যাপারটা আমি মনে করি যে বাংলাদেশে আজকে আমি আর শারমিন আপা বসে থেকে অনেক সংস্কারের আলাপ করলাম, ঠিক 1 বছর পরেই বাংলাদেশে এমন কোনো পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে যে জায়গায় আমাদের আরো ফার্দার সংস্কারের দরকার হতে পারে, এই চলমান প্রক্রিয়াটা যাতে চলতে পারে। এবং জুলাই সনদ মোটা দাগে যদি আমার কাছে এইরকম হয় যে যারা আওয়ামী লীগের পারপেট্রেটর ছিল তাদের বিচার হবে, 2 নম্বর অপশন যেটা বাংলাদেশের ইনস্টিটিউশনগুলোকে ঠিক করা, যাতে ইনস্টিটিউশনগুলা ডেমোক্রেসির পক্ষে বাধা হিসেবে না দাঁড়াইতে পারে। আর একটা এইটা যদি হয়, বাংলাদেশের রাজনীতিবিদরা আমি বলছি না যে সবাই ফেরেস্তা হয়ে যাবে, ভুল ত্রুটি দোষ থাকবে, মানুষের হাতে যাতে ওই ক্ষমতা থাকে যে কেউ একজন খারাপ কাজ করছে তাকে বাদ দিয়ে অন্য কাউকে ভোট দেওয়ার ক্ষমতাটা থাকে। আপনার বক্তব্যের পরে আমি এখন শারমিনের কাছে যাচ্ছি। শারমিন, আপনি নিশ্চয়ই জানেন যে এখন এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জুলাই সনদে কী থাকছে, বাংলাদেশের রাজনীতির কোনো টার্নিং পয়েন্ট হবে কিনা আগামী দিনের নির্বাচনে, সেটা কি একটু কি আমাদের ধারণা দেবেন কি থাকছে সেটাতে? জি দেখেন, আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে 3টি বিষয়। সেটা হচ্ছে যাতে সরকারের যে নতুন যত সরকারি আসুক তাদের যাতে শেখ হাসিনার মতো আবার ফ্যাসিস্ট হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা যাতে আটকানো যায়। এবার এটা আসলে তো মানে এমন কোনো ইঞ্জিনিয়ারিং না যে কারো আসলে কেউ যদি আসলেই চায় তাহলে আটকানো যাবে, তবে তারপরেও আমাদের আসলে কিছু সিস্টেম থাকা উচিত। যেটা হচ্ছে আমরা আমাদের সবচেয়ে গুরুত্ব দিচ্ছি আমরা জবাবদিহিতা, ইন্টার পার্টি ডেমোক্রেসিও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ক্ষমতার ভারসাম্য। যখন একটা দলের দলীয় প্রধান এবং সরকার প্রধান একই মানুষ হয় তখন কিন্তু এইখানে ক্ষমতার আসলে কোনো ভারসাম্য থাকে না। এবং আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকে বিশেষ করে ঐক্যমত্য কমিশনে যেই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে সেটা হচ্ছে সাংবিধানিক যে পদগুলো আছে সেই পদগুলোতে যাদের আসলে নিয়োগ দিবে সেই আসলে নিয়োগকর্তা কে হবেন। এতদিন পর্যন্ত যিনি আসলে নির্বাহী প্রধান, তারই প্রধানমন্ত্রীরই সকল ক্ষমতার উৎস ছিলেন তিনি, এবং এই সাংবিধানিক পদগুলোতে আসলে মানে উনি নিয়োগকর্তা ছিলেন। এখন এই জায়গা থেকে যদি প্রধানমন্ত্রী যদি সব এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেন তাহলে আলটিমেটলি একটা রাষ্ট্র তো ফাংশন করতে পারে না, এবং সেখানে ওই সরকারের হয়ে কাজ করার একটা প্রবণতা থাকে। সেই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এই জুলাই চার্টারে যেটা হতে পারে সেটা হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস যে জনগণ। এবং এই দেখেন বাংলাদেশে মানবাধিকার কমিশন ছিল, কিন্তু বাংলাদেশে গুম, খুন, হত্যা এবং আপনি যদি বলেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এই সব কিছুই কিন্তু হয়েছিল। এবং এই বাংলাদেশে আয়নাঘর ছিল, এবং আয়নাঘর শুধু একটা না, একটা দুইটা না, অনেকগুলো। তো সেই জায়গাতে মানবাধিকার কমিশন কিন্তু ফাংশন করতে পারেনি। তো এই মানবাধিকার কমিশনটা যখন মানে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে না, দুদক আছে বাংলাদেশের দেখা গেছে যে দুদকের মধ্যেই যত দুর্নীতি, এই দুর্নীতি কে ধরবে? সুতরাং এইখানেও দেখা গেছে সেটাও ইন্ডিপেন্ডেন্ট না, এবং সেটার যদি সরকার প্রধানই যদি সেই নিয়োগকর্তা হন তাহলে সেটা আসলে কিভাবে করে এটার বাইরে থাকে। এবং আরও এক বিষয় দেখেন, নির্বাচন আমরা এখন কিন্তু সবচেয়ে বাজিং ওয়ার্ড হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনটা আমরা সুষ্ঠু চাই, নির্বাচনটা আমরা চাই যে পূর্বের এতগুলো বা খারাপ নির্বাচনের কোনো প্রেসিডেন্স আমরা আর দেখতে চাই না। তো সেই জায়গা থেকে এই নির্বাচন কমিশন কিভাবে কাজ করেছে এত বছর, তো এই নির্বাচন কমিশনটাই এমন একটা কমিশন ছিল যেখানে তিনটি এমন নির্বাচন হয়েছে যেখানে জনগণের কোনো সম্পৃক্ততা যেখানে জনগণের কোনো সম্পৃক্ততাই ছিল না, জনগণকে লাগেনি। সুতরাং এখানে সেই সরকারের আসলে কোনো জবাবদিহিতাই প্রয়োজন হয়নি, এবং তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না জনগণের কাছে। এই জিনিসগুলো আমার মনে হয় যে সকল রাজনৈতিক দল এবং সকল পক্ষের আসলে এইখানে ঐক্যমত্যে আসা উচিত, যে আমরা যে সংবিধানের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বলি যে সকল ক্ষমতার মালিক জনগণকে আসলে গুরুত্ব দেওয়া, এটা কিন্তু একটা রাজনৈতিক একটা মন্তব্য বা রাজনৈতিক ভাষণের একটা অলংকারিক একটা বিষয় থাকা উচিত না। সংবিধান মানে পরিবর্তনের কোনো কি থাকবে? সংবিধান পরিবর্তন বলতে এখানে তো আমরা বলেছি যে অনেক ভাবেই হতে পারে, এবং এটা 6টা পদ্ধতির কথা বলা হয়েছে যে কিভাবে আসলে এই জুলাই সনদে যা আসলে ঐকমত্যে আসবে তার কিভাবে করে আসলে বাস্তবায়ন হবে। অনেক এরকম বলা হয়েছে যে গণভোটের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের সময় গণভোট, এবং দেখা গেছে যে কিছু ক্ষেত্রে এখন তো গণভোটের কোনো প্রভিশন নাই।
হ্যাঁ, কিন্তু এই ঐকমত্যের মাধ্যমে সেটা হয়তো মানে বাস্তবায়ন, এবং 6টি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 6টি পদ্ধতির কথা বলা হয়েছে যে এই পদ্ধতিগুলো মেনে এটার বাস্তবায়ন যোগ্য হতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের পক্ষ থেকে তো আমরা বলছি যেটা যে বিষয়গুলো যেমন অধ্যাদেশের মাধ্যমে যেই পরিবর্তনগুলো আসা সম্ভব সেই পরিবর্তনগুলো অধ্যাদেশের মাধ্যমে আসবে, এবং যেগুলো সাংবিধানিক পরিবর্তনের কথা বলছি সেগুলোর জন্য আমরা বলছি এনসিপির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাই, এবং তারপরেই সেটা স্থানীয় এরপরে হচ্ছে আইনসভা নির্বাচন বা আমরা জাতীয় সংসদ নির্বাচনের কথা যেটা বলছি। সুতরাং এইখানে আমার মনে হয় যে, এবং আরও গুরুত্বপূর্ণভাবে একটা আমাদের আশার বিষয়, দেখেন আমরা এই ঐকমত্য কমিশনে গতকালকে যে মিটিংটা হয়েছে সেটাতে কিন্তু 70 অনুচ্ছেদ কিন্তু সকল রাজনৈতিক পক্ষ কিন্তু এটা মেনে নিয়েছে। সুতরাং প্রত্যেক রাজনৈতিক দলই কিন্তু একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চায়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেকেই দলের বিরুদ্ধে যে ভোট দেওয়ার প্রভিশনটা এত বছর ছিল না, এতদিন ছিল না, সেই জায়গাতে কিন্তু সকলেই ঐক্যমত্যে পৌঁছেছে যে আসলে সবাই আসলে দেশের স্বার্থে, আসলে মানুষের স্বার্থে সবাই এক থাকতে চায়, এবং সেটা দলের বিরুদ্ধে ভোট দিয়ে হলেও আসলে মানে মানুষের যে স্বার্থ সেই স্বার্থ তারা সংরক্ষণ করতে চায়। অনেক ধন্যবাদ আপনাকে সাইদ আব্দুল্লাহ। এই প্রত্যেকটা পয়েন্টের সাথে আমার জাস্ট কয়েকটা জায়গায় আমার মনে হলো জাস্ট একটু এক্সপ্লেইন করাটা জরুরি। যেমন আমরা খুবই চমৎকার একটা সংবিধান বানাইলাম, চমৎকার আইন কানুন বানাইলাম, তার মানে কি এই যে পরবর্তী দিন থেকে আমাদের দেশটা খুব ভালো হয়ে যাবে? নর্থ কোরিয়ার দেশের সাংবিধানিক নাম যদি একটু যাচাই বাছাই করে দেখা যায়, দেখা যাবে যে খুবই চমৎকার একটা নাম, এবং নামের ভেতরে মনে হবে যে বাপরে বাপ রিপাবলিক আছে, সব কিছু আছে, কিন্তু আদতে কিছু নাই। রাশিয়ার দিকে যদি তাকানো যায় দেখা যাবে যে আইন কানুন খুব সিরিয়াসলি বানানো আছে, কিন্তু আলটিমেটলি এটা ফাংশন করে নাই। ওই পুতিন একবার প্রধানমন্ত্রী হচ্ছে, একবার প্রেসিডেন্ট হচ্ছে, হওয়ার পরে ক্ষমতার মেয়াদ বাড়াচ্ছে, 4 বছর থেকে 6 বছর করছে। অর্থাৎ ফ্যাসিবাদী আইডিয়া যেটা, এই ব্যাপারটা আমরা মনে করি কাগজে কলমে অনেকভাবে আটকানো সম্ভব, হয়তো বা হাইপোথেটিক্যালি আমরা ভাবতে পারি, কিন্তু কাগজে কলমে যেভাবেই লেখা থাক না কেন, কেউ যদি মনে করে আমার শেখ হাসিনা হওয়া দরকার, প্র্যাকটিক্যাল ব্যাপার হইল এইটাকে কাগজে কলমে আসলে আটকানো যায় না। আমরা অনেক চমৎকার একটা সংস্কার করলাম, সবকিছু করলাম, করার পরে যে ধরনের অধ্যাদেশ, আপনি মনির আপা বলছিল আইনের একদম প্রসেসটা ধরে যদি বলি, অধ্যাদেশ একটা জারি করা হইল, আইন পাশ করা হইল, সংসদ যখন ফাংশন করবে এই অধ্যাদেশটাকে কিন্তু আবার পার্লামেন্টে তুলতে হবে। হওয়ার পরে লেটস সে XYZ কোনো একটা দল পার্লামেন্টে গেল, তাদের 2/3 মেজরিটি আছে, তারপর তাদের কাছে মনে হলো যে ঠিক আছে এটা আমরা পাশ করাবো না, না করানোর পরে আজকে আপনি বলতে পারতেছেন যে ঠিক আছে অমুক দল এটা মানলো না, তমুক দল এটা মানলো না, কিন্তু ইলেকশনের পরে ওই দলটা বলতেই পারে যে তুমি এখন বলার কে, আমি তো দেশে ভোট করে আসছি, আমি তো ফেয়ার ভোটের মাধ্যমে আসছি, দেশের জনগণ আমাকে নির্বাচিত করে পাঠালো। তাহলে কিন্তু আর্গুমেন্টটা ওই জায়গাতেই শেষ হয়ে যায়। তার কারণ কি, জনগণের মতামত নেওয়ার ওইটা কি? আমি তো 1 জন 2 জন 3 জন 4 জন গিয়ে গিয়ে প্রত্যেকটা ইস্যুতে মতামত নেওয়া যায় না। এই কারণেই ইলেকশনটা গুরুত্বপূর্ণ, কারণ হয়তো বা এইটাও 100% অ্যাকিউরেট কোনো সিস্টেম না, বাট ইয়েট সর্বজনের কাছে সোফার গ্রহণযোগ্য। সো ইলেকশনের মাধ্যমে যখন আসবে, পরবর্তী যদি পার্লামেন্ট থেকে ওইটা না অ্যাপ্রুভাল দেয়, এটা তো বাদ হয়ে গেল, তাহলে কি হবে? এই তাহলে কি হবে, এই জায়গা থেকেই আমাদের আসলে মূলত ঐক্যমতের ভাবনাটা শুরু। আমরা অনেক পরিকল্পনা করতে পারি যে এইটা করব, এইটা করব, এইটা করব, কিন্তু আমার মনে হয় কি আর একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, আমরা অনেক সময় অতিরিক্ত অ্যাডভেঞ্চার প্রিয় যাতে না হয়ে যাই। অ্যাডভেঞ্চার প্রিয় হইলে বাংলাদেশের কেউ কেউ আছেন বলার চেষ্টা করেন আর্টিকেল 70 একদমই থাকা উচিত না, কিন্তু বর্তমানে যে জায়গায় সেটেলমেন্টে আসছে এইটা আমার কাছে মনে হয় একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, এবং এটা আমিও এটারই পক্ষে যে অর্থ বিলের কথা যদি বলা হয়, আস্থা বিলের কথা যদি বলা হয়, যে এই জায়গাগুলোতে আর্টিকেল 70 দরকার আছে। এই বারটা যদি না থাকে বাংলাদেশ পাকিস্তানের সরকারের মতো হয়ে যাবে, হর্স ট্রেডিং করবে এবং 1 মাস 2 মাস পর পর ক্ষমতা চেঞ্জ হবে। এটা একটা তৃতীয় বিশ্বের দেশের জন্য আমরা এটা এফোর্ড করতে পারবো না। সো এই জায়গাগুলোতে আমাদের কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় হওয়ার সুযোগ নেই। একই সাথে এনসিসির যে কথা এবং অন্যান্য জায়গায়, লেটস সে বাংলাদেশে একটা সরকার আছে, এই সরকারটা ইন্টারনালি জবাবদিহি করার জন্য যেমন বাধ্য থাকাটা জরুরি, একই সাথে আমাদের আরেকটা ব্যাপারও খেয়াল রাখাটা জরুরি, অনেক সিস্টেমে অতিরিক্ত অ্যাডভেঞ্চার প্রিয় হওয়ার জন্য গভর্নমেন্টই অ্যাজ এ হোল দুর্বল হয়ে যায় কিনা। এইটা যদি হয়, আমরা বহির্রাষ্ট্রের যে বিভিন্ন ইন্টারেস্টের কথা বলি, এই জায়গায় গভর্নমেন্ট যদি দুর্বল, আমি কিন্তু বলছি না অমুক দল তমুক দল, কারণ এটা যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, এই জায়গায় গভর্নমেন্টটা যদি দুর্বল হয়, আমাদের মাথায় রাখতে হবে আমাদের বর্ডার যে নেইবারিং কান্ট্রিগুলো আছে
টু সাম এক্সটেন্ট আমরা মুখে বলতেই পারি বন্ধুত্বপূর্ণ দেশ, কিন্তু কাজে কর্মে তারা কিন্তু হোস্টাইল দেশ। সো তারা এইটাকে বাজেভাবে এক্সপ্লয়েট করার একটা সুযোগ তৈরি করে নিবে। সো আমাদের কিন্তু একই সাথে নিজস্ব জবাবদিহিতা এটা যেমন নিশ্চিত করাটা জরুরি, আবার এটাও মাথায় রাখতে হবে আমরা সব কিছুকেই ওয়েস্টার্ন লেন্স দিয়ে দেখতে গিয়ে আমাদের এই তৃতীয় বিশ্বের দেশটাকে অতিরিক্ত অ্যাডভেঞ্চার প্রিয় করে ফেললে তখন দেখা যাবে কোনো গভর্নমেন্টই স্টেবল হইতে পারবে না। কয়েকটা সংকটের জায়গা আছে। অনেক মানুষ মতিভাই বলে যে বাংলাদেশ হয়তো বা আফগানিস্তান হয়ে যাবে, অনেক অপপ্রচারকারীরা বলে বেড়ায়। আমি কখনোই মনে করি না যে জিওগ্রাফিক্যালি আর মানুষের নেচার আফগানিস্তান হওয়ার মতো কোনো কালচার বা আমাদের অভিপ্রায় কোনো কিছু আছে, কিন্তু একটা জিনিস হইতে পারে নেপাল হওয়ার মতো একটা সম্ভাবনা আছে। নেপাল অনেক দিন যাবত তাদের সংবিধান কিন্তু পরিবর্তন করেছে, কিন্তু একটি স্টেবল অবস্থায় আজ অবধি যখন আমরা কথা বলছি আসতে পারে নাই। ওদের দেশেও হট্টগোল অনেকভাবে চলছে। এই জন্য আমি বলি যে পশ্চিমা বিশ্বের একটা নর্মস থাকে, যেমন ইংল্যান্ডে ঘন ঘন প্রাইম মিনিস্টার বদলে যাচ্ছে, এই কয়েক বছরের ভেতরে কয়েকজন আসছে, কিন্তু তারা কিন্তু ফাংশন করছে। কিন্তু এই দেশগুলোর ক্ষেত্রে আবার যেটা হয়, এই দেশগুলোর ইকোনমি, পলিটিক্যাল স্ট্রাকচার অনেক কিছুই ভিন্ন রকম থাকে। এই জন্য আমার কাছে মনে হয় অতিরিক্ত অ্যাডভেঞ্চার প্রিয়তা হওয়ার দরকার নাই। কিন্তু আপনার সাজেশনটা কি? আমার সাজেশন যেটা, যে বেসিক কিছু জায়গা যেমন আর্টিকেল 70, এটা সব দল যখন একমতে চলে আসবে, এটা একটা ভালো প্রোগ্রেস। আবার এমন হতে পারে যে প্রধান বিচারপতি, যেটা হয়তো মন্দির আপা টাইম পেলে হয়তো ওইটাও এক্সটেন্ড করতেন, প্রধান বিচারপতির ব্যাপারে এই সংকটটা উদাহরণ দিয়েই আমি বলছি। যার একটা প্রস্তাব করা হচ্ছে যে শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ যিনি বিচারপতি থাকবেন অ্যাপিলেট ডিভিশনের, উনারই একমাত্র হক থাকবে প্রধান বিচারপতি হওয়ার। বিএনপি এবং আরো কিছু কিছু দল এটা বলছে যে না, টপ 3-র ভেতরে যে কেউ হতে পারে। এখন লেটসে আমরা বললাম যে না, শুধুমাত্র যিনি সিনিয়র মোস্ট উনিই হবেন। এটা যদি হয়, বাংলাদেশে তো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি মানিক তো বসেছিল। সো বিচারপতি মানিকের মতো কেউ যদি একজন বয়োজ্যেষ্ঠ হয়, তারপরে নিয়োগটা একটাই অপশন থাকবে, তাকেই প্রধান বিচারপতি বানানোর। এবং যে মানুষটা মনে করবে ওই পদে যাওয়ার জন্য আমি টেকেন ফর গ্র্যান্টেড, উনি তো ওই মুহূর্তে জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজম করতে পারে, তখন কিন্তু দেশের স্ট্যাবিলিটিটা নষ্ট হবে। ইয়েস, একটা নর্ম থাকবে যে হ্যাঁ সাধারণত সিনিয়ররাই হয়, কিন্তু ওইটা চুজ অ্যান্ড পিক করারও একটা পাওয়ারটা থাকা দরকার। তা না হলে তো সরকার আর আলাদা করে থাকার দরকার নাই। তখন মনে হবে যে একটা রোবোটিক সিস্টেমে চললেই হয়, যে যার যার মতো ওই জায়গায় বসে যাবে। এই জন্য আমি বলছি যে সংস্কার জরুরি, অবশ্যই জরুরি, কিন্তু একই সাথে ওভার অ্যাক্টিভিজমটা যাতে না হয়, এই কালচারের সাথে ব্যালেন্স করাটা জরুরি। ধন্যবাদ সাইদি আব্দুল্লাহ আপনাকে। মনিরা, আপনি স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগবে, দর্শক যারা দেখছেন তারা বলবেন সরকারের সঙ্গে এনসিপির সম্পর্ক কি? আচ্ছা, এই প্রশ্নে আসার আগে আমি একটু সাইদ আব্দুল্লাহর একটু কমপ্লিমেন্ট করতে চাই। সেটা হচ্ছে যে এখানে বিচারপতির ক্ষেত্রে আমরা যেটা বলছি, এনসিপির পক্ষ থেকে যে প্রস্তাব, সেটা হচ্ছে যে যেহেতু বিচারপতি নিয়োগের কথা আমরা বলছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে, সুতরাং বিচারপতি মানিকের আলাপটা আগে থেকেই মানে যোগ্যতার ভিত্তিতে, এবং যদি আমি বলি যে সব কিছু মিলিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যদি নিয়োগটা হয়, তাহলে সেখানে বিচারপতি মানিক আগেই বাদ পড়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে যিনি জ্যেষ্ঠতার বিচারে হওয়ার কথা, গতকালকে বোধহয় এরকম একটা কথা এসছে যে সর্বোচ্চ লেভেলের মানে জ্যেষ্ঠতার যে 2 জন আছে, 2 জনের মধ্যে একজন। তো সেক্ষেত্রে আমাদের অবস্থান এখনো একজন। আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি প্রশ্ন করলেন, সেটা হলো সরকারের সাথে এনসিপির সম্পর্ক। সরকারের সাথে এনসিপির আমি যদি বলি বাস্তবিকভাবেই মানে এটা একটি রাজনৈতিক দল, এবং সরকার অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা তাদের দায়িত্ব পালন করছে, এখানে সরাসরি কোনো সম্পর্ক নেই। আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা বলার চেষ্টা করা হয়, যেহেতু নাহিদ ইসলাম তিনি প্রাক্তন সরকারে ছিলেন উপদেষ্টা হিসেবে, এবং পরে উনি আবার হচ্ছে আমাদের রাজনৈতিক দল গঠনের আগে উনি পদত্যাগ করেছেন, এবং তারপরে আমাদের দল ঘোষণা করা হয়েছে ওনাকে আহ্বায়ক করে। তো সেই জায়গা থেকে আর এখানে দেখেন এই মানে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে নতুন রাজনৈতিক দল, এই নতুন রাজনৈতিক দলে শুধুমাত্র যে অভ্যুত্থানে একেবারে অংশগ্রহণকারী যারা একদম সামনের সারির যারা, তাদেরকে এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু গত যদি আমি বলি যে 2018 সাল থেকে যারা বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল, তাদেরও এখানে দেখা যাচ্ছে। এবং গুরুত্বপূর্ণভাবে এখন আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন, যারা সিনিয়র রাজনীতিবিদ, তারাও আমাদের সাথে যুক্ত হওয়ার আগ্রহ পোষণ করছেন বিভিন্ন জায়গায়।
এবং আমরা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এনসিপির সাথে একটা আমরা উপদেষ্টা মণ্ডলী করব, উপদেষ্টা ফোরাম করব, যারা আসলে আমাদের সাথে যুক্ত হতে চান সেখানে তারা যুক্ত হবেন। তো সেই জায়গা থেকে আসলে শুধুমাত্র মানে সরকারের সাথে যে সম্পর্কের কথা বারবার করে আসলে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই প্রশ্নের জায়গাটাতে আসি যে যেহেতু নাহিদ ইসলাম ছিলেন এবং এই অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম ওনারাও আছেন এখনও সরকারে, তো সেই জায়গা থেকে একটা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে একটা যোগাযোগ তো অবশ্যই হয়, কিন্তু তবে এখানে মানে রাজনৈতিক দল হিসেবে এনসিপির কার্যক্রম আলাদা এবং সরকারের সাথে তাদের এনসিপি কি তাদেরকে বলছে যে তারা কোন নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ করবেন না, ওইভাবে থেকে যাবেন বা তারা রাজনীতি করবেন না? এটা আসলে এনসিপির সাথে তাদের রাজনৈতিকভাবে আসলে কোনো আলাপ হয় নাই বা এরকম কোনো কমিটমেন্ট এখনো নাই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া রাজনীতি করবেন অথবা রাজনীতি করলে এনসিপিতেই করবেন, এমন কোনো কমিটমেন্ট তারও নাই এবং আমাদেরও আসলে সেই বিষয়ে জানা নেই। এবং মাহফুজ আলমের ক্ষেত্রেও আমাদের বিষয়টা সেম, কারণ তারা আসলে এখন সরকারে আছেন। নাহিদ ইসলামের মনে হয়েছে উনি সরকারে থাকবেন না, উনি রাজনৈতিক দল গঠন আমরা যখন নীতিগতভাবে সিদ্ধান্ত নিলাম ওনার মনে হয়েছে যে উনি আমাদের সাথে যুক্ত হবেন। সুতরাং এই জায়গা থেকে আসলে আমরা সেভাবে করেই আলাদাভাবেই আমরা ফাংশন করছি রাজনৈতিক দল হিসেবে। নির্বাচনে কি কোনো অ্যালায়েন্স করার চিন্তা করছেন আপনারা? দিস ইজ টু আর্লি, মানে এখন এই নির্বাচন তো কাছাকাছি সময় বলতে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের যদি বলি ফাউন্ডেশনটা শক্ত করার জন্য প্রত্যেক নেতাকর্মী, আমি যদি বলি আমাদের দুই অঞ্চলের উত্তর দক্ষিণের সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তারা আমরা এবং সবাই যে টিমটা কাজ করছে সবাই আসলে আমাদের নিজেদের আসলে ফাউন্ডেশনটা যাতে শক্ত হয় সেই কাজটাই করছে। এবং সামনে যেহেতু আমাদের নিবন্ধন, তো আমরা মোটামুটি 100টা উপজেলায় আমাদের কমিটি দেওয়া এবং কার্যালয়ে নেওয়া এবং স্বাভাবিকভাবেই 200 জনের মানে সদস্য দেখানো, ফর্ম টর্ম সবকিছু মিলিয়ে আমরা আসলে ব্যস্ত সময় কাটাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সাইদ আব্দুল্লাহ, অভ্যুত্থানের 10 মাস পরে আমাদের অবস্থানটা কি? অনেক মানুষ আছে চূড়ান্ত রূপে হতাশা প্রকাশ করছেন, আবার কেউ কেউ আছে এত উন্নতি দেখছেন যেন ওই অতীতের সরকারগুলোর মতোই। আমার অবস্থান দুইটার মাঝামাঝি। আমি অনেক বেশি হতাশও না, ভুল হচ্ছে, প্রচুর পরিমাণে ভুল হচ্ছে, কিন্তু একই সাথে আমি মনে করি শুধরানোরও একটা চেষ্টাটাও দেখা যাচ্ছে অনেকের ভেতরে। অতীতে তো ভুলটা হইলে ভুলটাকেই ডিফেন্ড করতে হবে এমন একটা কালচার ছিল। যেমন আমি অনেকের ভেতরেই দেখেছি একটা সময় আওয়ামী লীগের কেউ অপকর্ম করছে, সবাই মিলে ওই অপকর্মটাকে ডিফেন্ড করবে। যেমন রাজনৈতিক কোন্দলে যখন মারামারি হচ্ছে, আমি বিএনপির অনেক অ্যাক্টিভিস্টকে দেখছি যে তারা ওইটা কন্ডেম করছে যে না, এটা হওয়া উচিত না। অনেকেই আছে অপকর্ম করছে। আবার সেম থিং এনসিপির ভেতরেও যখন ভুল হচ্ছে তাদের ভেতরে কারো কারো ভেতরে রিয়ালাইজেশন আসে এবং তারা কিন্তু এটা বলে যে না, এই কাজটা করা উচিত না। সো এটা একটা গুড প্রোগ্রেস। যেমন এই সরকার আমার কাছে মনে হয় যে একটা কাজ খুব ভালো রকম হচ্ছে, সেটা হইলো টাকা পাচার যারা করে নিয়ে গেছে, যদিও মুখে বলা হচ্ছে যে যতটা প্রোগ্রেস দেখানো হচ্ছে ততটা না, কিন্তু অ্যাটলিস্ট জবাবদিহিতায় আনার একটা টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে, এটা একটা ভালো প্রোগ্রেস। খারাপের কথা যদি বলি যে কেন প্রচণ্ড রূপে যারা হ্যাপি, আমি একেবারেই ততটা হ্যাপি হতে পারছি না। তার কারণ এখনো যখন দেখি আহত যে মানুষগুলা ছিল তাদের চিকিৎসাই ঠিকমতো হয় নাই, যারা অল্প কয়েকজন আহতদের চিকিৎসা ঠিকমতো করতে পারে নাই তারা দেশের সংস্কার করে জান্নাতুল ফেরদৌসে পরিণত করবে, এইটা আমি বিশ্বাস করি না। দেশের 3টা ইলেকশন রিগিং এর কথা বলছিলেন আপা, সবার আগে এই সরকার আসার পরে যেটা করতে পারতো, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যেকটা ওসি, এসপি, ডিআইজি যারা যারা আছে ওই সাইডে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু এখনো দেখবেন এই বিচারের কাজগুলো করা হয় নাই, বরং এই যে নতুন করে কথা আসছে, এতদিনকে হওয়ার কথা ছিল। বাংলাদেশ একটা রেফারেন্স দেখাই দেয় আপা, তাহলে বুঝতে পারবেন যে না, এটা অনেক কম টাইমেও হওয়াটা সম্ভব। বাংলাদেশে এ যাবৎকালে সবচেয়ে ভালো ইলেকশন হয়েছে 1991 সালে। বিচারপতি একজন ছিলেন শাহাবুদ্দিন আহমেদ, উনার আওতায় 3 মাসের ভেতরে উনি ইলেকশন করেছিলেন এবং সোফার বাংলাদেশে ওইটা ছিল বেস্ট ইলেকশন এরশাদ পরবর্তী সময়ে। 3 মাসের ভেতরে উনি আমলাতন্ত্রে যে ধরনের সংস্কার করেছিলেন, এই সরকার এসে এত জনসমর্থন থাকার পরেও 10 মাসে সেই মানে সংস্কার করতে পারেনি, এটা খুবই হতাশাজনক। কাজে এটা করার দরকার ছিল। আর আরেকটা যেটা ব্যাপার সামনের দিনের বাংলাদেশে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি ব্যক্তিগতভাবে মনে করি, এনসিপি জাস্ট 2 মাস আগে যে ভুলটা করছিল, একটা জায়গায় তারা খুব রিয়েলাইজেশন বোধহয় এসেছে, তারা প্রত্যেকটা উপজেলা কমিটি, জেলা কমিটির দিকে ফোকাস করছে। তার কারণ অনলাইনে অনেক অ্যাক্টিভিজম আসতে পারে, অনলাইনে শত শত লাখ লাখ লাইক কমেন্ট শেয়ার আসতে পারে, ডাজেন্ট নেসেসারিলি মিন যে ওইটা ভোটের ব্যালটেও রিফ্লেক্টেড হবে।
বরং যে কাজটা ওই যে 2 মাস টাইমটা বাড়িয়ে নিচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল এরা শুধু ডানে বামে বিভিন্ন জায়গায় টাইম নষ্ট করছে। কিন্তু লাস্টে যেমন তারা কয়েকটা পথসভা করেছে, এটা খুবই প্রোগ্রেসের একটা জায়গা। এমনকি এই যে কমিটিগুলো যে দিচ্ছে, এটাই হলো মূল রাজনীতি। সামনের দিনের বাংলাদেশে অনেক কিছু থাকতে পারে, রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু রেসপেক্টের জায়গাটা যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা খুবই ভালো। কিন্তু যে সংকটটা আছে আমাদের এটা ধরে রাখার যে জায়গাটা, দিন শেষে যদি এমন হয় যে বর্তমানে যারা আছে, দেখেন অনেক মুরব্বীরা অনেক ভুল করে ফেলেছে, রাজনীতির ভেতরে এসে 2 পাইস কামানোর রাজনীতি করেছে, এইটা মানুষ অপছন্দ করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিক্যাল উদাহরণ হলো চোখ সহ হয়ে গেছে, ওরা তো দুর্নীতি করতেই পারে। কিন্তু আমাদের বয়সে কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি স্বজনপ্রীতিতা করে, কেউ যদি টেন্ডার বাণিজ্য করে, কেউ যদি এই ক্ষমতার বলয়টাকে ব্যবহার করে বিভিন্ন পদের নিয়োগ বাণিজ্য করে, এইটা ডিজাস্টারাস হয়ে যায়। সো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে আরো সতর্ক হওয়ার দরকার আছে। এবং আমি যদি লাস্ট কমেন্ট করি যে সামনের দিন আমি রাজনীতিটাকে কেমন দেখতে চাই, রাজনীতির অনেক সংস্কারের ভেতরে আমি যদি মনে করি একটা সংস্কার যদি থাকে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এই ব্যাপারটা যদি থাকে, বাংলাদেশের অনেক সংকট কেটে যাবে। ইলেকশনের কথা শুনলে এখন অনেকের গায়ে চুলকানি শুরা, ইলেকশন কেন চাই, ইলেকশন কেন চাই? একটা দেশ ডেমোক্রেসিতে থাকবে কিনা, জবাবদিহিতা থাকবে কিনা, একটা দেশে মানুষ ঠিকমতো কথা বলতে পারবে কিনা, সব কিছুই ডিপেন্ড করে ওই দেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা আছে কিনা। কারণ দিন শেষে জনগণের মত প্রকাশের অধিকার ওই একমাত্র ভোটের ব্যালটেই আছে। আর কিছু কিছু জায়গায় গণভোটের যে কথা, ইয়েস গণভোটের কথা বলছেন, গণভোটটা ব্যাক চলে এসেছে, কয়েকটা আদালতের রায়ও আছে, কয়েকটা সংশোধনীর পর। কারণ ওই মামলাগুলোর যখন হিসাবটা উঠে যাবে, বাংলাদেশের জনগুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার আছে যে জায়গায় গণভোটের সিস্টেমটা ব্যাক চলে এসেছে। লেটস সে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারটা বর্তমান কনটেক্সটে খুবই জরুরি। এইটা যদি শুধুমাত্র একটা দল মনে করে আমাদের 2/3 মেজরিটি আছে, আমরা এটা চেঞ্জ করব, এটা হবে না। এইটা চেঞ্জ করার জন্য সংসদে আলাপ আলাপের পরে এইটা চলে যাইতে হবে গণভোটে। কারণ ওই যে টি স্টলে বসে যে মানুষটা চা বানাইতে বানাইতে আজকে টিভির পর্দায় এই টকশোটা দেখছে, যে কৃষকটা সারাদিন ধান কেটে এসে বা যে জেলেটা মাছ মেরে এসে টিভির সামনে বসে এই টকশোটা দেখছে, তাদের মতামতের দামটা কোথায়? ওই ফান্ডামেন্টাল চেঞ্জের জন্য 8 থেকে 9টা ইস্যু থাকবে যে জায়গায় গণভোটে চলে যাবে এবং সেই সুযোগটা যাতে অবারিত থাকে, তাহলে রাজনীতিটা একটা পারফেক্ট শেপে চলে আসবে। অনেক ধন্যবাদ। মনিরা, আপনি নিশ্চয়ই জানেন যে প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে যে এনসিপি গঠনের পরে তার সাকসেস স্টোরিটা কি? এনসিপি গঠনের পরে আমি মনে করি এর সাকসেস স্টোরিটা হচ্ছে যে পরিবর্তনের রাজনীতিটা আমরা দেখতে চাই, সেই চেষ্টাটা কিন্তু আমাদের অনেক অনেক ধরনের, আপনার এখানে অনেকের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ যেমন আছে, আবার এই যে পরিবর্তনের যে রাজনীতিটা আমরা দেখতে চাই, সেই রাজনীতিটা করার যে মানসিকতা, সেটা কিন্তু অনেক আমাদের দলের মধ্যে অনেকের আছে। দেখেন, সায়েদ আব্দুল্লাহ একটা খুব সুন্দর কথা বলেছে যে আমাদের তো মানুষের কাছে যেতে হবে, এবং এই মানুষের কাছে কিন্তু আমরা যাওয়া শুরু করেছি। এবং দেখেন, খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা যখন এসি রুমের মধ্যে বসে যখন এই পলিসিগুলোর কথা ভাবছি, সংস্কারের চিন্তা করছি, নানান কথা বলছি, জনগণ এই জনগণ সেই, এবং বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছি, কিন্তু আমরা তো মানুষের কাছে না গিয়েই সেই বক্তব্যগুলো দিতাম। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই এনসিপির প্রত্যেকটা মেম্বার এখন মাঠে, প্রত্যেকটা মেম্বার জনগণের সাথে সরাসরি কানেকশনের সুযোগ খুঁজছে এবং তারা যাচ্ছে মানুষের কাছে। দেখেন, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ যে পরিবর্তনের কথা আমরা বলছি, এই পরিবর্তনে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন ভবিষ্যৎ বাংলাদেশে হতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। রাজনীতিবিদদের তো পরিবর্তন হতে হবে। আমরা এতদিন ধরে বিদ্যমান যেই কাঠামো, সেই কাঠামোর মধ্যে যেই ধরনের রাজনীতিবিদদের যে ধরনের মানসিকতা দেখেছি, যে ভোটের আগে আমি হচ্ছে শুধু জনগণের কাছে যাব, তাদের সাথে দেখা সাক্ষাৎ করব, তাদের হচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে আসবো, 1 কাপ চা খাওয়াবো, একটু খালা মামা বলে একটু সম্বোধন করব, তারা গলে যাবে এবং পরের দিন তারা ভোটটা দিবে। ভোট নিয়ে যে বাণিজ্য, দেখেন ভোটটা যেরকম খুব গুরুত্বপূর্ণ নির্বাচনটা, সেরকম ভোট দেওয়ার জন্য যেই মানুষগুলো আছে তাদের রাজনৈতিকভাবে সচেতন করা খুব গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় এনসিপির সবচেয়ে বড় রাজনীতি হবে এইটাই, যে তারা সাধারণ জনগণের কাছে যাবে এবং একটা ভোটের কি গুরুত্ব, সেই গুরুত্বটা মানুষকে বোঝাবে। কারণ এটা বোঝাতে হবে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা মানুষ, একটা সাধারণ কৃষক, একটা চা বিক্রেতা, একটা একদম গৃহিণী যে রান্নাঘরে সারাটা দিন আছে এবং সে রান্নাঘরে বসেও তো তার দেশ নিয়ে তার একটা পরিকল্পনা আছে, দেশ নিয়ে একটা চিন্তা আছে, তার সন্তান নিয়ে তার চিন্তা আছে। তার একটা ভোট যে কত গুরুত্বপূর্ণ, এটা তাকে বোঝানোটা
বর্তমান বাংলাদেশের রাজনীতিবিদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই একটা ভোটের মাধ্যমে সে যে 5টা বছরের জন্য দেশটাকে একটা মানুষের হাতে তুলে দিচ্ছে, একটা নেতৃত্বের হাতে তুলে দিচ্ছে, সেই মানুষটা কেমন এটা সে না বুঝে অনেক ক্ষেত্রে তুলে দিচ্ছে। অনেক ক্ষেত্রে সে একটা মার্কা দেখে ভোট দিচ্ছে, অনেক ক্ষেত্রে সে একটা কোনো একটা বিষয়ে, হয়তো আমি যদি বলি অর্থ সংক্রান্ত বিষয়ে যারা একটু দরিদ্র, সেখানে দেখা যায় যে ভোটটা বিক্রি হয়ে যায় বাংলাদেশে। এই একটা ভোট যে একটা আমানত, এই আমানতটা তাকেই দিতে হবে যে এই আমানতের যোগ্য মর্যাদা দিবে, সেই মানুষটাকেই তার ভোট দিতে হবে যে তার সন্তানের ভবিষ্যতে 5টা বছরে তার সন্তান কি পড়বে, কি খাবে, তার শিক্ষা কেমন হবে, তার স্বাস্থ্যসেবা কেমন হবে, সে কি পুষ্টিহীনতায় ভুগবে কিনা, এই বিষয়গুলো আসলে সাধারণ জনগণের বুঝতে হবে, তাকে সচেতন বানাতে হবে। এটা বাংলাদেশের রাজনীতিবিদদের এখন সবচেয়ে বড় কাজ। এবং আমি মনে করি তরুণ রাজনীতিবিদ হিসেবে এনসিপির যারা রাজনীতি করে তাদের আসলে জনগণের কাছে যেতে হবে, জনগণের উঠানে যায় মানুষকে বোঝাতে হবে আপনার ভোটটা আপনি একটা যোগ্য মানুষকে দিবেন, এবং এই যোগ্য মানুষকে দেওয়ার ফলে আপনি বাংলাদেশের যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, যে আকাঙ্ক্ষায় এই 2 সহস্রাধিক মানুষ আসলে নিজেদের জীবন দিয়েছে, সেই মানুষগুলার রক্তের আসলে একদম যোগ্য মর্যাদা দেওয়া যাবে। কেউ কেউ বলছেন যে দল গঠন না করেও এনসিপি, যেটা আপনারা যারা এই অভ্যুত্থানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, আপনারা তো আরও বড় দায়িত্ব পালন করতে পারতেন, দল গঠন করতে গেলেন কেন? দেখেন, এটা তো আসলে দল গঠন করার বিষয়টা তো এটা খুবই ইতিবাচক বিষয় এই মুহূর্তে বাংলাদেশের জন্য। এটার যুক্তিটা হচ্ছে, দেখেন গত 15 বছর আমরা যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ছিলাম, যে একদলীয় একটা শাসন ব্যবস্থায়, সেখানে কিন্তু আই হেট পলিটিক্সের একটা যুগ চলে এসেছিল, এবং তরুণরা যে পরিমাণ রাজনীতি বিমুখ হয়েছিল গত 15 বছর ধরে। আমরা খুব গুটি কয়েক মানুষ, সায়েদ আবদুল্লাহকে আমি চিনতাম, সায়েদ আবদুল্লাহ আমাকে চিনতো, আমরা গুটি কয়েক মানুষ আসলে প্রতিবাদ করেছি, এই কথাগুলো বলেছি, কিন্তু সেটা তো হবার কথা ছিল না। তরুণরা, ছাত্ররা সবচেয়ে বেশি সাহসী, এবং তারা সেই পরিবর্তনের যে বিষয়গুলো সেগুলো বারবার সামনে আনবে, কিন্তু আমাদের গত 15 বছরের কনসেনসাস কিন্তু সেটা বলে না। সেই জায়গা থেকে আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রচুর তরুণ যারা আসলে রাজনীতিমুখী হয়েছে এবং দেশকে নিয়ে নতুন করে চিন্তা করার সুযোগ তারা খুঁজছে, এবং এই যে রাজনীতি বিমুখ যে জনগোষ্ঠী, তারা দেশের দায়িত্ব নিতে চাচ্ছে। সুতরাং এই আমাদের আসলে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই দল গঠন করা, আমার মনে হয় যে দেখেন এর আগেও তো গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু তারা কিন্তু যে ছাত্ররা আসলে গণ অভ্যুত্থানে ছিলেন তারা আবার পড়ার টেবিলে ফিরে গেছে, কিন্তু এইবারই প্রথমবারের মতো তারা সেই হয়তো তার একটা অংশ, একটা স্টেক হোল্ডার, এই অভ্যুত্থানের একটা স্টেক হোল্ডার, তারা একটা দল গঠন করেছে। সুতরাং এটা বাংলাদেশের জন্য খুবই আশাব্যঞ্জক ব্যাপার। অনেক ধন্যবাদ। হাতে মাত্র 2 মিনিট আছে, আপনাকে দিয়ে শেষ করবো। আচ্ছা, গণ অভ্যুত্থান এর আগেও একটা হয়েছে 1990 সালের কথা যদি বলি, সবাই পড়ার টেবিলে ফেরত গেছে, বোধহয় ব্যাপারটা ওই রকম না, আলাদা দল গঠন করে নাই, কিন্তু ওই দলগুলাতে একদম ফ্রন্ট ফেস যারা ছিল বিভিন্ন জায়গায়, তারা কিন্তু রাজনীতিতে অনেকেই আছে খুবই ভালো করেছে, আবার অনেকেই আছে বর্তমানে ওই গণ অভ্যুত্থানের ফেস তারা মনে করেছিল ওইটাকে ক্যাশ করে রাজনীতি করলে খুব ভালো করতে পারবে, ইভেনচুয়ালি একটা সংসদীয় ইলেকশনে মাত্র 249টা আসন পেয়েছে এমন লোকও আছে। আবার কেউ কেউ আছে ওই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে এসে খুবই ভালো করছে। গণ অভ্যুত্থানটা ছিল মানুষের। আমাদের সামনে যে অ্যাপ্রোচটা দরকার সেটা হলো রাজনীতির ভেতরে যাতে দায়বদ্ধতার কালচারটা চলে আসে। কেউ একজন অপকর্ম করবে রাজনীতির ভেতরে, অপকর্ম করে আসার পরে সে যদি এইটা দেখে যে তার দলের নেতার কাছেই সবার আগে ঝাড়িটা খাচ্ছে এবং নেতাই তাকে আইনের আওতায় নিয়ে আসছে, ওই মানুষটার 2 নাম্বার বার অপকর্ম করবে না। কিন্তু যেটা হয়, নেতার কাছে আসে, নেতাই দেখা যায় যে তার বাকরা খাওয়ার প্ল্যান করে। এই জায়গাটা দূর করা দরকার। আর আরেকটা জিনিস যেটা জরুরি সেটা হলো রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল থাকা মানেই ভালো ডেমোক্রেসি আছে, ব্যাপারটা এটা না। রাজনৈতিক দলগুলো নিজ নিজ আদর্শে ঠিক থাকতে পারলো কিনা এটা গুরুত্বপূর্ণ। তা না হইলে যেটা হয়, সংসদে আমরা অতীতেও দেখেছি গৃহপালিত বিরোধী দল আমরা তো দেখেছি, কেউ কেউ আছে যে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করছে, ওপরে ওই পোস্টারেই লেখা, এটা 7 জানুয়ারি ডামি ইলেকশনেও ছিল, যে আওয়ামী লীগ সমর্থিত এবং জাতীয় পার্টি মনোনীত। সো এই টাইপ কালচারটাতে না হয়, আর সংসদটা খুবই যাতে ভাইব্রেন্ট হয়। একই সাথে আরেকটা জিনিস আমাদের যেটা সবচেয়ে জরুরি আমার কাছে মনে হয়, যে আমরা সবসময় বলি না যে মানুষ টাকা দিয়ে ভোট বিক্রি করে, অমুক করে, তমুক করে, নজরদারি যাদের করার কথা
তারাও অনেক সময় নিজেরাই বিক্রি হয়ে যাওয়ার পরিকল্পনাটা করে। তারা যদি মনে করে লেটস সে পুলিশ যদি ঠিকমতো ফাংশন করে জাস্ট একটা জায়গায়, বাংলাদেশের রাজনীতিবিদরাও সোজা হইতে বাধ্য। কিন্তু পুলিশ হাসিনার যারা বিক্রি হয়ে চলতো তারাই 5 আগস্টের পরে ভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। এই জায়গাগুলো রাজনীতিবিদদের যেমন দায়িত্ব আছে, একই সাথে সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ানোর যে জায়গাটা, এই অ্যাওয়ারনেস বাড়ানোর দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের। শেষ কথাটা কি? শেষ কথাটা হইল, রাজনীতি নিয়ে আমি হোপফুল যে বাংলাদেশ একটা ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু বর্তমান পরিস্থিতি হইল সবাই মনে করছে যার যার মতো দেশ আগাচ্ছে। এই কারণে এই ওভার এক্সপেকটেশনটা দূর করা উচিত। রাজনীতি একদিনেই লাভ দিয়ে হাবিয়া দুজক থেকে জান্নাতুল ফেরদৌসে যাওয়া যায় না, স্টেপ বাই স্টেপ যেতে হয় এই নরমাল প্রক্রিয়াটা ফলো করার জন্য। অনেক ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। মনিরা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।